আহা, আপনি বুঝতেছেন না, এভাবে চাকরি পাওয়া যায় না। এখন আপনাকে চাকরি দিলে অন্যদের সাথে বেইমানি করা হবে। আপনি প্লিজ অন্য কোথাও ট্রাই করুন, আমাদের সময় নষ্ট করবেন না। প্লিজ রিকোয়েস্টটা রাখুন আমার। 1 মিনিট, স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। কি সমস্যা? এত চেঁচামেচি শোনা যাচ্ছে কেন? স্যার, একটা মেয়ে এসে চাকরির জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানতেই যাচ্ছে না। তার নাকি 3টা বাচ্চা না খেয়ে আছে। ওনার যোগ্যতা কত দূর? স্যার, সব ঠিকঠাক, তবে আইএ পাস বিএ পাস না। ইংলিশে কথা বলতে পারো, দেখো কত স্পিডে বলতে পারে, তারপর নাও। ওকে স্যার। আহানা চোরের মতন উষার মুখের দিকে চেয়ে আছে। শয়তানটা কি বলছে কে জানে। উষা ফোন রেখে আহানাকে বলল ইংরেজিতে নিজের পরিচয় দিতে। আহানা বড় করে একটা শ্বাস নিয়ে ফটর ফটর ইংরেজিতে নিজের পরিচয় দিতে থাকলো। মাই নেম ইজ সুহানা ইয়াসমিন। আই এম ম্যারিড। আই হ্যাভ 2 চিলড্রেন। মাই হাজব্যান্ড হ্যাজ লেফট মি। 1 মিনিট, তোমার সার্টিফিকেটে লেখা আহানা, তাহলে নাম সুহানা হলো কেমনে? আসলে সার্টিফিকেটে সুহানার জায়গায় আহানা লিখে ফেলেছে কম্পিউটারের লোকটা। পরে ঠিক করতে 500 টাকা চাইছিল বলে ঠিক করাই নাই। আপনারা আমাকে সুহানা ডাকিয়েন। ওকে ডান, তোমার কথা আমার ভালো লাগছে, তোমার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট ম্যাম, তাহলে আমরা কি দোষ করলাম? আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরাও ইংরেজিতে পারদর্শী। আহানা ভ্রু কুচকে ছেলেটার দিকে চেয়ে বলল, তোমার কি আমার মতো 3টা বাচ্চা আছে? তোমারও কি তোমার বউ ছাইরা দিছে? আজব সব কথা কয়। ছেলেটা মুখ বাঁকিয়ে চলে গেল। ওকে সুহানা, তুমি এখন চলো, স্যারের সাথে কথা বলবে। আহানার কাশি উঠে গেল উষার কথা শুনে। কাশতে কাশতে বলল, আমার না ভয় করে। আমি আসলে আর কিছু হবে না। আর চাকরি, এটাতে তো তোমাকে সারাক্ষণ স্যারের সাথে এদিক ওদিক যেতে হবে। স্যারের তো ক্লায়েন্ট পার্টনার তুমি এখন থেকে। আহানা কথাটা শুনে দেয়ালের সাথে লেগে আছে। কি বলতেছে এই মেয়েটা? আমি তো ভেবেছিলাম একা আমি গিয়ে ক্লায়েন্ট সামলাবো। এখন দেখে আমার সাথে উনিও যাবেন। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি হলো, চলো। উষা আহানার হাত ধরে মুঠো করে ধরে হেঁটে চলেছে। আহানা কি করবে, কি করে পরিস্থিতি সামলাবে সেটার মারপ্যাচ বের করছে। উষা করিডোর পেরিয়ে সবার শেষের একটা বিরাট অফিস রুমে আছে, সেখানে গিয়ে দাঁড়ালো। দরজায় নক 4বার করে বলল, স্যার আসবো? শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলল আসতে। উষা ভিতরে ঢুকে বলল, স্যার, ওই ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য আপনার নিউ পার্টনারকে এনেছি, ওকে কি ডাকবো? হ্যাঁ, ডাকো। সুহানা। শান্ত চমকে দরজার দিকে তাকালো। সুহানা নামটা ওকে মনে হয় গলা ধরে বলছে। সুহানা না, এটা হবে আহানা। শান্ত থ হয়ে দরজার দিকে চেয়েই আছে। আহানা পা টিপে টিপে ভিতরে ঢুকলো। সে একটা কথা ভালো করে ঠিক করে নিয়েছে, আর সেটা হলো মুখ খুলবে না। মুখ খুললে শান্ত ওকে চিনে ফেলবে, কোনো কথা বলবে না। শান্ত ভ্রু নাচিয়ে বলল, বোরকা? উষা আহানাকে খোঁচা দিয়ে বলল মুখ থেকে পর্দা সরাতে। আহানা মাথা নাড়িয়ে না জানালো। শান্ত আবার ল্যাপটপে মন দিয়ে বলল, উষা, 2 কাপ কফি নিয়ে আসো, একটাতে চিনি বেশি আর একটা উইদাউট সুগার। ওকে স্যার। আহানা ঢোক গিলে রোবটের মতন রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। দোয়া দুরুদ সব পড়া শেষ তার। উষা রুম থেকে বেরিয়ে যেতে শান্ত চোখ তুলে তাকালো আহানার দিকে। শান্তর এই চাহনি দেখে আহানা মনে হয় এখনই মরে যাবে। শান্ত তার চেয়ার থেকে উঠে এগিয়ে আসছে এদিকে। আহানা ভয়ে এদিক ওদিক তাকালো, তারপর ভাবলো না, এমনি হয়তো কথা বলার জন্য আসছে এদিকে। শান্ত সোজা গিয়ে দরজাটা লক করে ফেললো। এটা দেখে আহানার ভয় এবার চরম শিখরে। শান্ত আহানার একদম কাছে এসে দাঁড়ালো এবার। আহানা কাঁপতে কাঁপতে চেয়ার একটা টেনে বসে পড়েছে ততক্ষণে। শান্ত মুচকি এসে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, তারপর টাই টানতে টানতে বলল, কি ব্যাপার আহানা? সরি সুহানা ম্যাডাম, আমাকে এত ভয় পেলে চলে? আমার সাথেই তো আপনার এখন থেকে সব মিটিং অ্যাটেন্ড করতে হবে। আহানা মাথায় হাত দিয়ে চুপ করে আছে। শেষমেশ ধরা খেয়েই গেল। কথা হলো কি, চিনল কি করে? শান্ত আহানার মাথার থেকে হিজাবটা টান দিয়ে উঠিয়ে বলল, তোমাকে চিনতে আমার কোনো সার্টিফিকেট লাগবে না, বুঝছো? তোমাকে আমি হারে হারে চিনি। এই কদিন তোমার গায়ের গ্রান, তোমার হাঁটা চলে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো তোমার পায়ের বড় তিলটা। ওটা দেখে আমি শিওর হলাম এটা সুহানা নয়, আহানা। আহানা এখনো নিচের দিকে তাকিয়ে আছে চুপ করে। আগে বলো, এরকম বেশি আসছো কেন? কি হয়েছে? এত নাটকের মান এটা কি? আহানা ভ্রু কুচকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, চাকরির দরকার, কিন্তু কোথাও পাচ্ছিলাম না বলে এখানে এসেছি। আপনি তো আমাকে দেখলেই খোঁচাতেন, তাই এমন বেশে আসছি। আর দেখেন, সেই খোঁচাচ্ছেনই।
চাকরি দরকার মানে? কি করবা টাকা দিয়ে? সংসার কি আপনি চালান? আমি একা চালাই। টাকা দিয়ে কি করব? নুন আনতে পান্তা ফুরোয়, আর আপনি বলতেছেন কি করব? এতদিন পর আপনার পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে, আমাদের অবস্থা সম্পর্কে সবটা জেনেও আপনি কোন মুখে জিজ্ঞেস করেন যে টাকা দিয়ে কি করব? নাচবো, খুশি? আমি জাস্ট জিজ্ঞেস করেছি, তা বলে এত হাইপার হচ্ছে কেন? তোমার চাকরি করতে হবে না, তোমাদের সংসার আমি চালাবো। ঢং করার দরকার নেই, আপনার হেল্পের কোনো দরকার নেই আমাদের। আমি এই চাকরিটাও করব না। কি ব্যাপার, ভেতর থেকে দরজা লক কেন? কোনো সমস্যা হয়েছে কি? আহানা উষার কথা শুনতে পেয়ে টেবিলের উপর থেকে হিজাবটা নিয়ে পড়তে পড়তে দরজা খুলে বেরিয়ে চলে গেল। উষা চিন্তিত হয়ে ভিতরে ঢুকে বলল, কি হয়েছে স্যার? কিছু না, জাস্ট ফরগেট ইট। আহানা যেতে যেতে পথে কেঁদে দিল। এই লোকটার কাছে আমরা ভালো আছি নাকি খারাপ আছি সে ব্যাপারে কোনো কিছু যায় আসে না। টাকা দিয়ে কি করব মানে? কি করে এটা বললো আমাকে? আমাদের অবস্থা কি দেখে না? না খেয়ে মরবো, তাও এই অফিসে চাকরি করব না। বেয়াদব একটা, শুধু শুধু সময় নষ্ট করছে আমার। আহানা বাসায় ফিরতেই দেখলো মা দরজা খুলে ওর জন্য দাঁড়িয়ে আছে আগে থেকেই। আহানা কিছু না বলেই ভেতরে চলে গেল। কি রে, চাকরি পেলি? চাকরি তো আর হাতের মোয়া না যে পেয়ে যাব। আর তোমার ওই শান্ত বলল আমার আবার টাকার কিসের দরকার, টাকা দিয়ে কি করব, এসব বললো আমাকে। শান্ত, ওকে পেলি কই? আর ও এসব বললো বাদ দাও, কেমন পরিবারের ছেলে উনি। আমাদের অবস্থা তো নিজের চোখে দেখেছে, তাও বলে আমার টাকা কেন দরকার, কেন চাকরি খুঁজতেছি, এসব বললো আমায়। আর ও এসব বললো মানে? আরে হ্যাঁ, আমার তো মাথায় আসেনি, তুই তো শান্তর অফিসেই কাজ করতে পারিস। তোমার মাথা ঠিক আছে? এত অপমানিত হয়ে এলাম আর তুমি বলতেছো ওই হারামির অফিসে আমি চাকরি করব? মরে গেলেও না, না খেয়ে থাকবো এখন থেকে। শোন, মজা করিস না, হাতের কাছে সুযোগ আর তুই জেদ ধরে বসে আছিস। জীবনে নিজের জেদ নিয়ে বসে থাকলে উপরে ওঠা যায় না। তুই আবার যা শান্তর অফিসে, ও তোকে ভালো চাকরি দিয়ে দেবে, তাতে আমাদের অবস্থার উন্নতি হবে কিছুটা হলেও। না, আমি যাব না। তুই রতনার ভয়ে সকালের বাচ্চাদের পড়াতে পারবি না, বিকালের টিউশনে করাতে পারবি না, তার মানে তুই চাস আমি না খেয়ে মরি? এতদিন নিজে খেটে আমি তোকে খাইয়েছি, আর বুড়ো বয়স এসে তুই আমাকে এই দিন দেখাবি? এটা জানলে আমি কত আগেই তোর বাবার সাথে মরে যেতাম। মা প্লিজ থামো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যা চাও তাই হবে, ওই শান্তর পা ধরে বসে থাকবো। তাতে যদি তুমি খুশি থাকো তো ভালো। কথা শেষ করে আহানা বোরখা খুলে ওড়না হাতে নিয়ে বেরিয়ে চলে গেল। সন্ধ্যা 6টা বেজে এসেছে। শান্ত অফিস রুম থেকে বের হতেই দেখলো আহানা আসছে তেরে। শান্ত হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, আবার কি? তোমার সাথে তো এখন আর কথা বলতে ইচ্ছে করে না, যাই বলে তা নিয়ে শুরু করে দাও। শুনুন, আমার যথেষ্ট আত্মসম্মান আছে, কিন্তু মায়ের ভরণ পোষণের জন্য বাধ্য হয়ে আমাকে সেই আপনার অফিসেই আসতে হলো। তাই বলে এই নয় যে আপনি আমাকে যা তা বলে কথা শোনাবেন। ভুলে যাবেন না আমি আপনার কেউ হই সম্পর্কে। তুমি আমার কিছু হও না তো, তোমার বাবা আমার বাবার বেস্ট ফ্রেন্ড, এই সূত্র ছাড়া আর কিছু না। চাকরি দিবেন নাকি চলে গিয়ে মাকে বলতাম তার সো কল শান্ত আমাকে চাকরি দেয়নি? এক শর্তে দিব। কি? আমার সব কথা শুনতে হবে। আমি এখনই মাকে ফোন করে বলতেছি যে আপনি চাকরি দেওয়ার নাম করে আমাকে কি সব শর্ত দিচ্ছেন। তুমি কেন? আমি ফোন করছি। শান্ত ফোন বের করে আহানার মাকে কল করলো। মা ফোন ধরতেই শান্ত বলল সে আহানাকে জাস্ট বলেছে অফিসের কাজে আহানা যেন তার কথা শুনে, কিন্তু না, আহানা আবারও রাগ দেখাচ্ছে, চাকরি করবে না বলছে। আহানা চোখ বড় করে বলল, এসব কি উল্টাপাল্টা বলে? আমার মায়ের মাথা খাচ্ছে আপনি। মা শান্তকে বলল ফোন আহানাকে দিতে। আহানা ফোনটা নিয়ে কানে ধরতেই মা কেঁদে কেঁদে বললেন, তোর জায়গায় আমি আমার একটা ছেলে থাকলে আর চাকরি করে আমাকে খাওয়াইতো, আর তুই এইটুকুই পারতেছিস না আমার জন্য? এসব কি বলতেছো তুমি? 2 বছর ধরে আমি সংসার চালাচ্ছি আর তুমি আমাকে এখন খোটা দিচ্ছ? মা লাইন কেটে দিলেন, আর কিছু বললেন না। আহানা রেগে শান্তর ফোন ওর গায়ে ছুঁড়ে মারল। আউচ! বসকে কেমন করে মারে? একদম চাকরি খাবো তোমার। বিশ্বাস করেন, আপনার মতো ফালতু লোক আমি আর দুটো দেখিনি। তো দেখো এখন সুবর্ণ সুযোগ। আহানা রেগে মেগে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। শান্ত উষাকে ডেকে বলল আহানাকে অফিসের ফর্মটা দিয়ে যেতে, আহানা সেটা ফিল আপ করবে।
আহানা মাথার চুল টানছে, আবার গলা ঘষছে। সারাদিনে কিছুই খায়নি সে, পাগলের মতো চাকরি খুঁজে গেছে, এখন শরীর খারাপ করছে, গলা জ্বলছে। আহানা ফর্ম হাতে নিয়ে টেবিলে মাথা রেখে পূরণ করছে। শান্ত দূরে চেয়ার টেনে বসে পায়ের উপর পা তুলে একটা কর্মচারীকে ডেকে বলল একটা বার্গার আর চা আনতে। আহানার সামনে এনে কর্মচারী বার্গার আর চা রাখলো। শান্ত দূর থেকে বলল, ভেবো না তোমার প্রতি আমার মায়া আছে। নতুন কর্মচারীদের আমরা এমন করে ওয়েলকাম করি, কিছু খাইয়ে খালি মুখে যেতে দেই না। আহানা ফর্ম একপাশে রেখে গাপুস গুপুস করে পুরো খাবার সাবার করে দিয়ে পানি খেয়ে এবার চা খেতে খেতে ফর্ম পূরণ করছে। শান্ত মুচকি এসে এদিক ওদিক তাকাচ্ছে হাসি থামানোর জন্য। আহানা ফর্মটা পূরণ করে শান্তর হাতে দিয়ে ভ্রু কুচকে চলে যাচ্ছে। আই মেয়ে, কি? বসকে আসতে চাইতে সালাম দিবা, বুঝছো? সবাই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এসব বলে, আমিও না হয় ওসব বলবো। না, তুমি সালাম দিবা আমাকে। আপনার দিস ইজ ডিও। চাকরি দেওয়ার আগে বলেছিলাম আমার সব কথা তোমাকে শুনতে হবে। আহানা দাঁতে দাঁত চেপে শান্তর সামনে এসে কিছুক্ষণ চেয়ে থেকে অনেক কষ্টে দাঁত কেলালো। তারপর হেসে দিয়ে বলল, স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহানা এবার চলে যাচ্ছে, আবারও শান্ত ডাক দিল ওরে। ধীরে ধীরে আহানার রাগ আরো বাড়ছে। ধমক একটা দিয়ে বলল, আবার কি? মিস সোহানা, আপনার নাকি 3টা বাচ্চা আছে, তাদের জন্য চকলেট চিপস কিনেছে, কিছু নিয়েছেন? আহানা কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল। তুই রাখ তোর কাছে। শান্ত মুচকি হাসছে বসে বসে। আহানা বাসায় ফিরে গোসল করে নিল, তারপর জলদি করে আবারও বেরিয়ে পড়ল নিতুকে পড়ানোর জন্যে। শান্তদের বাসার গেট দিয়ে ঢুকতে যেতেই সবার আগে শান্তকে দেখলো সে। শান্ত বারান্দায় দাঁড়িয়ে বিয়ার খাচ্ছিল, আহানাকে দেখে সাথে সাথে লুকিয়ে ফেলে আরেকদিকে ফিরে গেছে সে। আহানা ব্যাপারটায় খেয়াল না দিয়ে নিতুর রুমের দিকে চলে গেছে সোজা। শান্ত বিয়ারের বোতলটা লুকিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে নিতুর রুমে যেতে গিয়েই থেমে গেল। ওখানে না গিয়ে মায়ের রুমে গেল সোজা। মা বিছানায় হেলান দিয়ে বসে আছেন, হাতে একটা বই। বই পড়ার অনেক নেশা ওনার, সারাদিনে ফ্রি টাইম পেলেই হাতে বই নিয়ে বসেন তিনি। শান্ত মাকে বলল প্যাকেটটা আহানাকে দিতেও দিলে আহানা নিবে না, কিন্তু মা দিলে নিতে পারে। কাল রিয়াজের আংটি বদলে সে আহানাকে নিয়ে যাবে সাথে করে। আহানার ভালো জামা শাড়ি নেই বলে শান্ত আসার সময় একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস কিনে এনেছে আহানার জন্য, যাতে ও কাল এগুলো পরে আসতে পারে। মা মুচকি এসে মাথা নাড়ালেন। প্যাকেটটা মায়ের পাশে রেখে শান্ত নিজের রুমে চলে আসলো। আহানা নিতুকে পড়িয়ে চলে যেতে নিতে রিপা এসে বলল মা নাকি ওকে নিজের রুমে ডাকছে। আহানা তাই সেদিকে গেল। শান্তর মা একটা ফটো অ্যালবাম নিয়ে বসে আছেন। আহানা গিয়ে ওনার পাশে বসলো। ওনার হাতে যে অ্যালবামটা আছে তাতে একটা ছবি, যেটাতে আহানা শান্ত পিঠে উঠে বসে চিজ পোজ দিয়েছে আর শান্ত মরার মতো ঘুমাচ্ছে। আহানা হেসে দিল ছবিটা দেখে। মাও হাসলেন, তারপর পাশ থেকে প্যাকেটটা নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরলেন। আহানা চমকে তাকিয়ে প্যাকেটটা নিয়ে বলল, এটা কি? মা কিছু বলতে পারলেন না। রিপা পাশ থেকে বলল, ম্যাডাম তোমাকে উপহার দিয়েছেন। আহানা খুশি হয়ে শান্তর মায়ের হাত জড়িয়ে ধরে হেসে দিল। শান্ত দিলে সে নিত না, শান্ত ভালো করে জানে, তাই মাকে দিয়ে দিয়েছে। আহানা শান্তর মায়ের সাথে কিছু সময় কাটিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে গেল। একটু থেমে পিছন ফিরতে শান্তকে দেখলো সে। এতক্ষণ ধরে শান্ত ওর দিকে চেয়েছিল বারান্দায় দাঁড়িয়ে। আহানাকে দেখে আরেক দিকে মুখ করে নিয়েছে সে। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। সন্ধ্যা 7:30 বাজে। আহানা হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে, বেশি অন্ধকার হলেই বিপদ। মাসের শেষে এসে গেলে হাতে কানাকড়িও থাকে না। জলদি করে বাসায় ফিরেই বিছানায় গোল হয়ে বসে সে প্যাকেটটা খুলল। ভিতরে একটা ক্রিম কালারের জর্জেট শাড়ি, মুক্তোর কাজ করার সাথে গলার কানের সেট। মা তো রীতিমতো অবাক, ছুঁয়ে ছুঁয়ে দেখছেন সব আর বলছেন, শান্তর মায়ের চয়েস অনেক ভালো। আহানা হেসে বলল, ভালো তো, অন্তত ওই হারামির চয়েজের থেকেও ভালো। পরের দিন সকালে বাচ্চাদের পড়ালো না সে রতনের ভয়ে। সময় হতেই রেডি হয়ে ভার্সিটির দিকে গেল। কাল যে একটা চাকরিতে সে জয়েন করেছে সেটাই ভুলে গেছে। মন মতন সে ক্লাস করে যাচ্ছে। ফোন বাজতেছে কিন্তু ক্লাস টাইম বলে সে ধরলো না। ভাইব্রেশন দেওয়া। ব্রেক টাইমে রূপার সাথে কথা বলতে বলতে আহানা ক্যাম্পাসে বের হতে ওর নজর গেল ভার্সিটির গেটের দিকে। শান্ত হনহনিয়ে এদিকেই আসছে। আহানা চোখ ডলে আবারও তাকালো। না, এটা তো সত্যি সত্যি শান্ত। এত রেগে কেন? ই আল্লাহ, আমার তো অফিসের কথা মনেই নেই। ধুর। এই মেয়ে বেয়াদব, কাল যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করে আসছো, সেটা কি মনে নেই তোমার? অফিসকে করবে? এরকম ধমকান কেন? আমার মনে ছিল না। যাচ্ছি এখন। কারে গিয়ে বসো, যাও। আমার বইয়েই গেছে আপনার সাথে অফিসে যেতে। আমি রিক্সা একটা নিয়ে তারপর যাব। তোমার চাকরি হলো ক্লায়েন্টের সাথে মিটিং আমাকে হেল্প করা, আর এখন আমি রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমার ক্লায়েন্ট ওয়েট করছে।
এবং তাই তুমি আমার সাথে যাবে। ও আরে এটা যে শাহরিয়ার শান্ত। ও মাই গড, আপনি আমাদের ভার্সিটিতে? আমি কই যাব, কি করব? সীমান্ত সম্ভারে যাও, নওশাদ সেখানে। আপনি জানলেন কি করে যে আমি ওনাকে লাইক উইক করি? নওশাদ বলেছে তুমি আমাকে দেখে হাসো আর ওকে দেখি পিলারের সাথে লেগে যাও। তোমাকে নাকি ক্রাশ যখন বরের তনুর মতো লাগে ওর কাছে। হ্যাঁ, আমি তো তনুর মতো। বিয়ে না করলে গলা টিপে ধরে বিয়ে করে নেব জোর করে। তো যাও, ধরে বিয়ে করে নিয়ে আসো। আমি চাই আমার আগে ওদের সবার বিয়েটা হয়ে যায়। সত্যি? আপনি মজা করছেন না তো? একদমই না, তুমি যাও। আমি নওশাদকে ফোন করে বলে দিচ্ছি ও তোমার সাথে মিট করবে। শান্ত কথাটা বলে শেষ করে আহানা অবাক হয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সত্যি সত্যি সীমান্ত সম্ভারে চলে গেছে মনে হয়। কেন? বললাম না ক্লায়েন্ট আসতেছে। ও আহানা নিজের গায়ের দিকে তাকালো একবার। ফ্যাকাশে একটা হলুদ রঙের জামা পরে আছে সে, মনে হয় সখিনা জরিনা লাগছে। শান্ত কারের ভেতর থেকে একটা কোট নিয়ে আহানার গায়ে ছুরি মেরে ভেতরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আহানা কোটটার দিকে চেয়ে বলল, কি করবো এটা দিয়ে? খাওয়া বসে বসে। কোর্ট মানুষ কি করে পরে জানো না? আর এটা লেডিস কোর্ট, স্পেশালি তোমার জন্য কেনা। মিটিং অ্যাটেন্ড করার সময় সবসময় এটা পরে থাকবা। আহানা মাথা নাড়িয়ে এরপর দাঁতকে দিয়ে পরে নিল কোটটা। তারপর দরজা খুলে ভেতরে এসে বসে পড়ল। শান্ত গাড়ি স্টার্ট করতেই আহানা বলল, আমরা যেহেতু সীমান্ত সম্ভারে যাচ্ছি, রূপাও তো যেতে পারতো আমাদের সাথে। না, পারতো না। রূপা আমাদের সাথে গেলে সে চেনে যেত তুমি আমার অফিসের কর্মচারী। সেই কথাটা নওশাদকে বলতো, আর নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে আমার মাথা খেত। তারা বলতো যে তোমার আর আমার অনেক কিছু চলে। ও তো যখন আমি আজ আপনার সাথে আপনার বন্ধুর আংটি বদলে যাব, তখন কিছু ভাববে না? আইডি ওরাই দিয়েছিল, কারণ ওখানে একটা মেয়ে আছে নাম কনা, সে আমাকে ডিস্টার্ব করে, তাহলে বলেছিল এমনটা করতে। আচ্ছা নামেন, এখন এসে গেছি আমরা। আহানা গাড়ির দরজা খুলে নেমেই শান্তর পিছন পিছন আসছে। শান্ত এত জলদি জলদি হাঁটে, লিফটে ঢুকে আহানা বড় করে শ্বাস নিল। মনে হয় যেন তার পরীক্ষা হবে এখন। তারপর একটা কথা মাথায় আসতে সে শান্তকে জিজ্ঞাসা করলো তার ভার্সিটির কি হবে। শান্ত লিফট থেকে বের হতে হতে বলল, দুটোর একটা বেছে নাও। আরে কি বলতেছে? আমার পড়ালেখা তো চালিয়ে যেতে হবে। তুমি ইউনিভার্সিটি ক্লাস করো, চাকরি দরকার নেই, সংসার খরচ আমি দিব। না, ফ্রিতে টাকা নেব না আমি। তাহলে পড়ালেখার কথা ভুলে যাও, যে কোনো একটা করো। আহানা মন খারাপ করে একটা চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ বাদে দুজন লোক আসলো, শার্ট প্যান্ট পরা, দেখতে শান্তর মতোই, ওর বিজনেস পার্টনার। ওনারা বসে আহানার দিকে চেয়ে হ্যালো। বলল। শান্ত আজ কিছুই বলল না, শুধু চেয়ে আহানার প্রতিটা কাজে মুগ্ধ হয়েছে। আজ অনেক সুন্দর করে আহানা কাজটার সম্পর্কে দুজন লোককে সবটা বুঝিয়ে দিয়েছে। শান্ত আসার সময় কার্ডে ওর হাতে টপিকটার একটা শীট দিয়েছিল। আহানা শীটটা পড়ে সে অনুযায়ী বিশ্লেষণ করলো সবটা। লোকগুলো খুশি হয়ে ডিলে সাইন করে চলে গেল। মিটিং শেষ হতেই শান্ত দুপুরের খাবার অর্ডার করেছে। আহানা এদিক ওদিক তাকে আশেপাশের মানুষের চলাচলতি দেখছে, সবাই সবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। শান্ত ফোনে রিয়াজের সাথে কথা বলছে। আহানা চুপ করে চারিদিকে দেখে যাচ্ছে শুধু, আবার মাঝে মাঝে শান্তর দিকেও তাকাচ্ছে। অ্যাশ কালারের কোট, তার ভিতরে নীল শার্টে ওকে বেশ লাগছে। আহানা ঠিকভাবে ওকে তেমন করে কোনোদিনই দেখে না। আজ বোরিং লাগছে বলে একটু তাকালো সে। শান্ত তার ফোন টেবিলের উপর রেখে টেবিলের দিকে তাকিয়ে থেকেই বলল, এই মেয়ে শোনো, এভাবে তাকাইও না, আমি তোমাকে বিয়ে করবো না। আহানা চোখ নামিয়ে আরেক দিকে ফিরে গেল। তারপর গম্ভীর গলায় বলল, এই যে শুনুন, আপনার সাথে আমার বিয়ে ঠিক হলেও আমি বিয়ের পিড়ি থেকে পালাবো। এই মেয়ে শোনো, আমাকে এই যে শুনুন বলবা না। কেন? এমনি। শান্ত আর কিছু বলল না। ফোনে একটা গান প্লে করে টেবিলে আবারও রেখে দিল ফোনটা। খাবার আসতে এত দেরি হচ্ছে কেন? গানটা হলো দিল সামাল জারা ফের মোহাব্বত করনে চলা হেতু। আহানার হুট করে খারাপ লাগা শুরু হলো। গায়ের থেকে কোটটা খুলে কোলে রাখলো সে। শান্ত আরেক দিকে ফিরে বসে আছে। দুজনাই দুজনের মুখের উপর বলে দিয়েছে তাদের মনের কথা। এখন নিজেদেরই মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়েছে তার কারণ তারা জানে না, জানতেও চায় না। আহানা বারবার একটা মেয়ে আরেকটা ছেলে আহানার বরাবর একটা মেয়ে আরেকটা ছেলে বসে হাসছে আর খাচ্ছে। আহানা ওদের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। আর শান্তর বরাবর বসেছে একটা ছেলে একটা মেয়ে, সাথে তাদের ছোট্ট একটা মেয়ে। তারা দুজন মিলে না খেয়ে বাবুটাকে খাওয়াচ্ছে শুধু। শান্তর মনে হলো ওর মনটা জুড়ে গেছে, হঠাৎ করে ভালো লাগা কাজ করছে।
এপাশে আহানা আর ওপাশে শান্ত একসাথে দুজনেই হাসলো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে মুখটা আবারও কালো করে খাওয়ায় মন দিল। শান্ত খেতে খেতে বলল, সন্ধ্যা রেডি থেকো, আমি তোমাকে তোমার বাসা থেকে পিক আপ করে নেব। নিতুকে পড়াতে আসবো না? আর পড়াতে হবে না, না হলে যেতে লেট হয়ে যাবে। ঠিক আছে। প্রতিবার চিকেনের হাড় খাওয়ার সময় ছাড়িয়ে খেলেই হয়, বসে বসে একটা একটা করে হাড় সরাচ্ছ। তোমার এই অভ্যাস এখনো গেল না। আপনি জানেন কি করে? বারে, ছোটবেলায় আন্টি তোমাকে ইয়া বড় প্লেটে খাবার ধরিয়ে দিয়ে আমার পাশে বসিয়ে দিত, আর আমি তোমার খাওয়া দেখতাম। বসে বসে চিকেনের হাড় আগে সরিয়ে ফেলে তারপর একসাথে সব মুখে দিয়ে খেতে। তুমি এত বড় হয়ে গেছো, এখন এই অভ্যাস কেন না তোমার? আমার নিজেরই মনে নেই, আর আপনার সব মনে আছে? কারণ আমি তখনও তোমার চেয়ে বড়ই ছিলাম, আর এখনো। আহানা ভ্রু কুচকে বলল। আপনি নিজের চরকায় তেল দেন না, আমার খাওয়ার দিকে তাকানোর কি আছে? শান্ত তাচ্ছিল্য করে একটু হাসলো, তারপর চামচ দিয়ে রাইস নাড়াতে নাড়াতে বলল, আমার খুনছুটি তো তোমার সাথে, অন্য কারোর সাথে আসে না, আসবেও না হয়তো। দেখো না, আমেরিকা থেকে সেই 7 বছর আগে ঢাকায় ফিরেছি, আজ পর্যন্ত কারোর সাথে এরকম ঝগড়া হয়নি, হতেও চায়নি। আর সেই হলো তো তোমার সাথেই হলো, যার সাথে ছোটবেলা থেকে হয়ে আসতেছিল। আহানা শান্তর মুখ থেকে চোখ সরিয়ে খাবার দূরে ঠেলে দিয়ে পানি নিল খাওয়ার জন্য। আন্টির জন্য অর্ডার করেছি, প্যাকেট আসলে ব্যাগে নিয়ে নিও, আর খাবারটা শেষ করো, অনেক কাজ বাকি। আমি কিন্তু কর্মচারীদের বেশি খাওয়াই না প্রয়োজন ছাড়া। কথাটা শুনে আহানা মুখ বাঁকিয়ে খাবারের প্লেট টেনে বাকিটাও খাওয়া শুরু করে দিয়েছে। শান্ত উঠে চলে গেছে বিল দিতে। আহানা পানি খেতে খেতে ভাবলো, আজ কি সূর্য উঠেছে? ঝগড়ুটে লোকটা কিনা এত মিষ্টি মিষ্টি কথা বলছিল। আহানা পানি খেতে খেতে সামনে তাকাতেই দেখলো একটু দূরে রূপা দাঁত কেলিয়ে নওশাদের সাথে হাসতে হাসতে কফি খাচ্ছে। এটা দেখে আহানার কাশি উঠে গেল। ওন্না মুখে রেখে কাশি থামিয়ে শান্তকে খুঁজতে লাগলো সে। শান্ত বিল পে করে এগিয়ে এসে বলল, চলো, লেট হচ্ছে। প্যাক করা খাবার নিয়েছি তো? আহানা ইশারা করে বলল। নওশাদ ভাই আর রূপা ওই দিকে। শান্ত চমকে পিছনে তাকিয়ে দেখলো সত্যি তো তাই। তাই সে আহানার হাতে চাবি দিয়ে বলল, নিচে গিয়ে কারে বসতে সে আসছে। নওশাদকে হালকা টাইট দিয়ে আহানা মাথা নাড়িয়ে চাবি নিয়ে চলে গেল। শান্ত দাঁত কেলিয়ে নওশাদের দিকে আসছে, এসে নওশাদের ঘাড়ে হাত রেখে বলল, কি ও ভাই, প্রেম হচ্ছে নাকি? নওশাদ তো এক প্রকার ঝটকা খেয়ে গেল, তারপর হেসে হেসে বলল, আরে না, রূপা তো আসলে এমনই। বুঝি, এতদিন আমার পিছনে লাগতেন, এবার আমি আপনার পিছনে লাগবো। ভেতর টেম্পো চালান। কথাটা বলে শান্ত হেসে চেয়ার টেনে বসলো। রূপার তার কানের পিছনে এলোমেলো চুলগুলো গুজে দিচ্ছে বারবার, আর লজ্জা পাচ্ছে শুধু। শান্ত নওশাদকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, নট ব্যাড, রূপার সাথে ভালোই মানাবে তোকে। চটপটা স্বভাবের মেয়েটা, তাই তোর জন্য পাঠিয়ে দিলাম। দৌড়ু মিয়া, কই থেকে কই নিয়ে যাচ্ছিস কথা? রূপা ভ্রু কুচকে বলল, কি বললেন? তার মানে এতক্ষণ ধরে যে আমরা কথা বললাম সেটা কিছুই না? নওশাদ হালকা কেসে বলল। না মানে আসলে। শান্ত হাসি থামানোর চেষ্টা করে যাচ্ছে, তারপর হাসিটা এক্সাইট করে বলল, ভাই আর লোয়াতে হবে না, আমি সব বুঝছি, আর ছবি তুলছি। এবার দেখি তুমি আমার নেক্সট টাইম কেমনে ব্ল্যাকমেল করো। এটা কেমনে, কখন করলি? তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা, একটু একটু ফটোগ্রাফি তো জানতেই হবে। আহানা কারের সামনে এসে চাবি নিয়ে চেয়ে আছে ড্যাব ড্যাব করে। তারপর অনেকক্ষণ ভেবে কারের কাছে এসে ফুটো খুঁজতে লাগলো, যেটাতে চাবি ঢুকিয়ে সে কারের দরজাটা খুলবে। অনেকক্ষণ দেখা দেখির পর বুঝতে পারলো কোনো ফুটো নেই। তারপর ভাবলো, এটা আবার কেমন গাড়ি? আমি এখন কেমনে খুলবো এটা? এই আহানা, আহানা পিছন ফিরে দেখলো তিয়া এগিয়ে আসছে, এসেই বলল, এখানে কি করিস তুই? তিয়া হলো আহানার ক্লাসমেট। ওর প্রশ্নের উত্তরে আহানা কিছু বলতে যাবে তার আগেই সে বলল, গাড়িটা পছন্দ হয়েছে বুঝি? বেশ দেখতে। কালো গাড়ি এমনিতেই জোস আর গর্জিয়াস হয়। এভাবে ঘুরঘুর করে দেখছিস কেন? মানুষ তো তোকে চোর ভাববে। আহানা মুখটা ছোট করে বলল, আমি তো এটা বুঝছি তো তোর পছন্দ হয়েছে, তাই বলে পাবলিক প্লেসে এমন করে দেখবি? মানুষ কি বলবে? আমি তো দেখে প্রথমে চোরনি ভাবছিলাম। এক্সকিউজ মি। তিয়া পাশে তাকিয়ে দেখলো শান্ত আসছে। এক্সকিউজ মি ঠিক কাকে বললো তা বুঝলো না তিয়া। শান্ত আসতে আসতে তার হাতে থাকা ছোট্ট একটা রিমোটের বাটনে ক্লিক করে কার আনলক করে দরজা খুলে বলল, ঢুকে বসো। আমি ইচ্ছে করেই তোমাকে ভুল চাবি দিয়েছি, না হলে তুমি যে দুষ্টু, পরে আমার কার চালিয়ে নিয়ে রোডে নেমে যেতে। শান্ত তিয়ার দিকে তাকাচ্ছেও না, পাত্তাও দিচ্ছে না। তিয়া থ হয়ে দাঁড়িয়ে আছে, আহানা বোকার মতো শান্তর কথা শুনছে। শান্তর হাত ধরে টেনে কারের ভিতর বসিয়ে দিয়ে নিজেও গিয়ে বসলো। তারপর জানালা দিয়ে মাথা বের করে বলল, আপু সরুন এখান থেকে,
পার্কিং প্লেসে এমন করে দাঁড়িয়ে থাকবেন না। আমি তো পাগল ভেবেছিলাম। তিয়া চোখ বড় করে সরে দাঁড়ালো সেখান থেকে। শান্ত গাড়ি স্টার্ট দিয়ে চুপ করে কার চালাচ্ছে। আহানা তিয়ার কথাগুলো মনে করে কাঁদছে, চুপি চুপি চোখ মুছছে সে। জানালার দিকে ফিরে বসেছে শান্ত, যাতে ওকে কাঁদতে দেখে না ফেলে। শান্ত নিশ্চুপ হয়ে ফাঁকা রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আহানার হাতে চুরির ঝনঝন শব্দ হচ্ছে, যতবার সে চোখ মুছে ঠিক ততবারই। শান্ত গাড়ি থামিয়ে ফেললো, 2 মিনিট চুপ করে থাকলো। তারপর আহানার মাথায় হাত দিয়ে টান দিয়ে বুকে নিয়ে আসলো ওকে। কেন এনেছে সে জানে না, তবে তার দায়িত্ব, কিসের দায়িত্ব সে জানে না, তবে এটা তার করতেই হতো। কেন হতো সে জানে না, কিন্তু আহানার চোখের পানি তার গায়ে কাটার মতো লাগছিল। আহানা খুব জোরে কেঁদে দিল। শান্তর বুকে সে তার সেদিকে খেয়াল নেই, কাদার জন্য একটু জায়গা পেয়েই কেঁদে দিয়েছে সে। আমি শুনেছি মেয়েটা কি বলেছে তোমাকে, কিছু মানুষ থাকে মনে আঘাত করে কথা বলা, জাস্ট ইগনোর দাম, নাহলে কখনো উপর উঠতে পারবে না। আহানা অনেকক্ষণ কাদার পর তার মনে হলো সে কোথায়। এক ঝটকায় সরে গেল সে। শান্ত ঠিক হয়ে বসে আবারও গাড়ি স্টার্ট করলো। আহানা জানালার দিকে ফিরে ওড়না দিয়ে মুখ মুছে নিল ভালো করে। খারাপ লাগছে এই ভেবে যে সে এতক্ষণ শান্তর বুকে ছিল। কি লজ্জাকর। শান্ত গলারটায় হালকা টেনে ঢিল করে চুপচাপ কার চালাচ্ছে, টু শব্দও নেই দুজনার মুখে। আহানা এতক্ষণ ধরে নিচের দিকে তাকিয়েছিল, তারপর হুট করে মাথা তুলে শান্তর দিকে তাকালো সে। কাপা কাপা গলায় বলল, আমাকে আর কখনো ছুবেন না আপনি। শান্ত ঠান্ডা স্বরে বলল, তাহলে আর কখনো আমার সামনে কাঁদবে না। কান্না পেলে কাঁদতে হয়। না, হয় না, নিজেকে শক্ত করতে হবে। বাইরের মানুষের কথা বাদ দেন, আপনি নিজেই তো কাঁদেন আমাকে। আমি সব পারবো। আমি বাদে অন্য কেউ পারবে না তোমাকে কাঁদাতে, বরং আমি কাঁদাবো সারাদিন, সারাক্ষণ, সারা জীবন। স্টুপিড। আহানা শান্তর চিৎকারে কেঁপে উঠল। চোখ নামিয়ে আরেক দিকে মুখ নিয়ে গেল সে। কি বলতে নিয়েছিল সেটাই ভুলে গেছে সে। হাত কাঁপছে তার, কখনো এমন করে কেউ কথা বলেনি ওর সাথে, তাই হয়তো এমন লাগছে। শান্ত অফিসের সামনে এসে কার থেকে নেমে হনহনিয়ে চলে গেল। আহানা কার থেকে নেমে আস্তে আস্তে অফিসে আসছে। শান্ত ততক্ষণে নিজের অফিস রুমে চলেও গেছে। উষা আহানাকে ওর কেবিন দেখিয়ে দিল। একদম শান্তর অফিস রুমের পাশেই হালকা ঝাপসা কাচের দেয়াল মাঝখানে। ওপারে কি চলে তা দেখা যায় না, তবে মানুষটা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে তা বোঝা যায়। আহানা একটিবারের জন্য তাকালো না সেদিকে, চুপ করে তার সামনে থাকা টেবিলের দিকে চেয়ে আছে সে। স্যার, এই ফাইলগুলো তো সোহানাকে দেব, তাই না? ও কি করছে এখন? কেবিন দেখিয়ে দিয়েছি, গিয়ে বসেছে। ওকে। আহানা গাল ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ওর পাশে আরো 13-14টা কেবিন, সবাই সবার কাজে গভীর মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে একটা লোক ট্রেতে করে কফি এনে দিয়ে যায়, তারা সেটা হাতে নিয়ে খায় আর কাজ করে। এত কাজ, বেতন কত এদের? উষা হেসে বলল, তোমার বেতনই তো 30,000-এর উপরে হবে। কি? তবে তোমার পোস্টের বেতন 20,000, কিন্তু স্যার চেকে 30,000 সাইন করেছে। কেন? আমি তো বাড়তি টাকা নিব না। সুহানা, এসব কেমন কথা? স্যার তোমাকে নিজ থেকে টাকা দিতে চায়, আর তুমি নিতে চাচ্ছ না? আহানা উঠে দাঁড়িয়ে হনহনিয়ে শান্তর রুমের দিকে ছুটল। উষা দৌড়ে এসে ওকে থামালো সাথে সাথে। আরে আরে, এমন করিও না, স্যার রেগে যাবে। তোমার না 3টা বাচ্চা আছে, টাকা পেলে তো তাদেরই ভালো হবে, তাই না? আমি যেটা পাওয়ার কথা সেটাই নেব, এর বেশি আমি নিব না। আহানা শান্তর রুমের দরজার সামনে এসে নক করলো কয়েকবার। উষা আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শান্ত এসে দরজা খুলতে দেখলো আহানা উষাকে বলছে ওর শান্তর সাথে কথা আছে। উষা, ওকে আসতে দাও। শান্তর কথা শুনে উষা আহানার হাত ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে। শান্ত আবার ভিতরে চলে গেল। আহানাও আসলো কিছুক্ষণ পর। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আমার বেতন 20,000 থাকার কথা, আপনি 30,000 ঠিক করলেন কেন? আমি এমনি এমনি টাকা নেব না। শান্তর কিছুক্ষণ আগে একটা পার্টনারের সাথে কথা কাটাকাটি হয়েছে, মন মেজাজ এমনিতেও বিগড়ে আছে। এর ভিতরে আহানা নিউ টপিক নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। শান্ত উঠে দাঁড়িয়ে আহানার হাত ধরে এক ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আহানা গিয়ে ফ্লোরে পড়ে গেছে ওর ধাক্কায়। শান্ত রুম থেকে বেরিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, আমি আন্টির ঔষধ আর ভালো থাকা খাওয়ার জন্য 10,000 বাড়ি লেগেছে, আর হয়তো তোমার মতো মেয়ের এইটুকু যোগ্যতা নাই যে 30,000 তো দূরে থাক, 20,000-এর চাকরি পাবে। আমার রিলেটিভ বলেই তুমি চাকরিটা পেলে, নাহলে আইএ পাস, তাও এ গ্রেডের কেউ এরকম পোস্টের জব পায় না, বুঝছো? আবার বড় বড় কথা বলছো, টাকা কত দিব, কারে দিব, দ্যাটস নান অফ ইউর বিজনেস। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার নাও। আহানা মুখটা ছোট করে তাকিয়ে আছে শান্তর দিকে, তারপর ফ্লোর থেকে উঠে করিডোর দিয়ে চলে যেতে নিতেই শান্ত নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে দেয়ালে একটা ঘুষি মেরে দিল। তারপর আহানার সামনে গিয়ে দাঁড়ালো সে। আহানা চোখ মুছতে মুছতে বলল, আমি এই চাকরি করব না, পথ ছাড়ুন।
আমি চলে যাব এখন। আই এম সরি, মেসেজটা গরম ছিল। আর তুমি সবসময় এক কথা অটল থাকো যে এমনি এমনি তুমি টাকা নিবে না। আপনার সাথে কোনো কথা বলতে চাই না, অনেক বলেছেন। আহানা পাশ কেটে চলে যাচ্ছে, শান্তর হাত মুঠো করে ধরে আটকালো ওকে। হাত ছাড়ুন, নাহলে চেঁচাবো। শান্ত এখনো ধরে রেখেছে আহানার হাত, আরেক হাত দিয়ে নিজের মাথাটা একটু টিপিয়ে নিজেকে ঠিক করলো সে। তারপর আহানাকে টেনে নিজের রুমে নিয়ে আসলো। আপনি অতিরিক্ত বলতেছেন। একবার বের করে দিয়ে এখন আবার এখানে আনলেন। কি চান কি আপনি? বসো এখানে। আমার এত সময় নেই। আমি গিয়ে আরেকটা চাকরি খুঁজবো, তাও আপনার কাছে চাকরি করব না আমি। ও তাই নাকি? তুমি অন্য কোথাও চাকরি পাবে? ঠিক আছে, যাও তাহলে। কাল সকালে তুমি ফিরে আসবে, আমি চ্যালেঞ্জ করছি তোমায়। আহানা চোখ মুছে মাথা উঁচু করে চলে গেল, আর কিছু বলল না। শান্ত মাথায় হাত দিয়ে বসে আছে, বেশি রূঢ় হয়ে গেছে সে। আনা তো সবসময় এরকম ঝগড়া করে, আজ বেশি ভুগলাম নাকি? যাই হোক, কাল আবার ফেরত আসবে, আমি শিওর। কোথাও চাকরি না পেয়ে ঠিকই ফেরত আসবে। আহানা গাল ফুলিয়ে চলে গেল। তখন দুপুর 2টা বাজে। সে হেঁটে হেঁটে যতদূর পারছে, যত কোম্পানি পেয়েছে খোঁজ নিয়েছে, তাও কোনো চাকরি পেল না সে। বিকাল 5টার দিকে মন খারাপ করে বাড়ি ফিরল আহানা। মা জিজ্ঞাসা করলো প্রথম দিনের অফিস কেমন লাগলো। আহানা কিছু বলল না উত্তরে। শান্তর দেওয়া শাড়িটা হাতে নিয়ে চুপচাপ সেটা পরায় মন দিল সে। শাড়িটা ক্রিম কালারের আর লাল পাড়ের মুক্তোর কাজ করা। আহানা পরার পর মা হাঁ করে বললেন, রানী রানী লাগতেছে তোকে। আহানা সেদিকে খবর নেই, চাকরির কথা ভেবে যাচ্ছে সে। গলায় নেকলেসটা পরে কানে দুল পড়তে পড়তে বেরিয়ে গেল সে। শূন্য রোডে দাঁড়িয়ে আছে আহানা, মাথার উপরে ফ্লাইওভার, শোষো করে তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আহানা চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ, তারপর একটু পিছিয়ে দূরে দাঁড়িয়ে ফ্লাইওভার থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো সে। এই শহরে চাকরি পাও মুখের কথা নাই, আর যদি হই মেয়ে তো চাকরি পাও ভাগ্যের ব্যাপার। আহানা, নামটা শুনে আহানার ভয়ে কলিজা কেঁপে উঠেছে। পাশে তাকাতেই দেখলো রতন দাঁড়িয়ে আছে, পরনে সেই প্রিন্টের 3rd ক্লাস লুঙ্গি আর হাফ হাতা শার্ট। সে আহানাকে পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে দেখছে যেন গিলে খাবে এখনই। আহানা সরে দাঁড়ালো। হ্যাঁ তো সেজে গুজে কই যাচ্ছ তুমি? তাও এই সময়? কিছুক্ষণ পর তো সাজ হবে, এখন কই যাও? শুনলাম তুমি নাকি চাকরি পাইছো, সেখানে যাচ্ছ নাকি? বড়লোক দেখে নতুন পটাইছো মনে হয়। আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে রতনের তিক্ত কথা শুনেছে। কিরে, কথা কস না কেন? এতদিন তোরে আমি তুই কইয়া সম্বোধন করতাম, এখন মনে হয় তুই সেটারও যোগ্য না। তোরেও বড়লোক ছেলেদের হাওয়ায় ধরছে। না হলে এত সেজে গুজে এ সময় কই যাস তুই? তোর মা তো বাড়িতে, ইজ্জত রাখবো না তোর, মনে রাখিস তুই। আমাকে যদি ধোকা দেস, সব শেষ করে দিব তোর। আহানা হাত মুঠো করে চড় দেওয়ার আগে কারের আওয়াজ পেয়ে থেমে গেল। পিছন ফিরে দেখলো শান্তর কান। আহানা দেরি না করে সেদিকে ছুটলো। শান্ত বের হওয়ার আগে দরজা খুলে ভিতরে ঢুকে বসে পড়ল। রতন দাঁড়িয়ে সব দেখছে। আহানা শান্তকে শুধু বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। শান্ত রতনকে দেখেছে, সেদিকে তাকাতে তাকাতেই সে গাড়ি স্টার্ট করলো। কিছু দূর গিয়ে সে বলল, ছেলেটা কে? আপনার বিষয় না এটা। ডিস্টার্ব করে? আমার দায়িত্ব আমার নিজেরই, কারোর এত ভাবতে হবে না। শান্ত আহানাকে আর কিছু না বলে গাড়ির ডেস্ক ওপেন করলো। এক হাত দিয়ে আরেক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। ডেস্কের ভিতরে ছিল এক মুঠো লাল চুড়ি আর একটা ঘড়ি। শান্ত চুড়িগুলো নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরে বলল, চুরি দিতে ভুলে গেছিলাম, নাও ধরো, পরে নাও। আহানা চুড়ি হাতে নিয়ে পড়তে পড়তে থেমে গেল। হঠাৎ শান্তর দিকে ফিরে বলল, দিতে ভুলে গিয়েছিলাম মানে? এগুলো তো আমাকে আন্টি দিয়েছিল, তার মানে আপনি? শান্ত তার ঘড়িটা পড়তে পড়তে বলল, মা তোমার জন্য চুরি কিন্তু ভুলে গেছিল বলে আমায় কিনতে হলো। আমার আর কাজ নেই, তোমার জন্য শপিং করব। আহানা চুড়িগুলো পরে জানালা দিয়ে মুখ করে বসলো। শান্ত তার ঘড়িটা ভালো মতন পরে এরপর নওশাদকে ফোন দিল। নওশাদ জানালো সে আর সূর্য রিয়াদের বাসায় পৌঁছে গেছে অলরেডি। কণাও এসে গেছে, সে নাকি পাগলের মতো শান্তকে খুঁজছে। শান্ত লাইন কেটে পানির বোতল নিয়ে ঢকঢক করে সবটা পানি খেলো। এই কণা মেয়েটার থেকে কি করে বাঁচবে? আহানার সেদিকে খবর নেই, সে বাইরের দিকে তাকিয়ে আছে। একটা সেতু পেরিয়ে যাচ্ছে তারা, সম্ভবত কাঁচপুর ব্রিজ। এটা দূর পর্যন্ত নদী দেখা যায়, শেষ পর্যন্ত সূর্যের আলোয় চিকচিক করছে পানি। আহানা মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। পানি এমন ভাবে চিকচিক করছে, মনে হয় নদীর পানি সোনার ব্রিজ থেকে নামতেই তারা পড়লো জ্যামে। ইয়া বড় জ্যাম। আহানা গালে হাত দিয়ে বাইরের একটা যাত্রীবাহী বাসের দিকে তাকিয়ে আছে। আপা, আমরা খাবেন? শশা খাবেন? আহানা মুচকি এসে আবারও মুখটা ফ্যাকাশে করে বলল, না, খাবো না। শান্ত ছেলেটাকে ইশারা করে বলল 2টা দিতে। পকেট থেকে টাকা বের করে ছেলেটাকে টাকা দিয়ে সে শশা আরেকটা আমরা হাতে নিল ছেলেটার থেকে। তারপর একটু আহানার কাছের দিকে এসে আরামসে সাউন্ড করে সে শশা খাচ্ছে।
আহানা পাশে তাকাতেই দেখলো শান্ত লবণ মরিচ ডলে ডলে ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর বলছে, কেউ চাইলে নিতে পারে, আমি আবার একা একা খাই না। আহানা শান্তর দিকে খেয়াল করলো এবার। শান্ত আজ ক্রিম কালারের সিল্কি কাপড়ের একটা পাঞ্জাবি পরেছে, তার উপর দিয়ে লাল কোটি পরেছে। মনে হয় যেন আহানার সাথে মিলিয়েই পড়েছে সে। আহানা শান্তর হাত থেকে থাবা দিয়ে আমরা নিয়ে নিল। বেয়াদবের মতন এমনভাবে দেখিয়ে খাইতে পারে যে মানুষকে পাগল করে দিয়ে ছাড়বে। আর কত দূর? আর এই জায়গার নাম কি? যাত্রাবাড়ি? না, যাত্রাবাড়ি না, যাত্রা মোড়া মনে হয়। আমি আরো কয়েকবার আসছি এখানে, আর অল্প একটু পথ আছে, এসে গেছি প্রায়। এই গলিতে ঢুকলে মাটির একটা রোড পড়বে, সেটা দিয়ে যেতে হবে, হেঁটেই যেতে হবে, কার ঠকবে না সেদিক। শান্ত কার থামিয়ে নামলো সেখান থেকে। আহানাও নেমে গেছে। শান্ত কার লক করে হাঁটা ধরেছে ওকে নিয়ে। আহানা শাড়ি ঠিক করতে করতে হাঁটছে। তারপর চুলের খোপাটা খুলে চুল ছেড়ে দিয়েছে সে। বাসা থেকে জলদি করে বের হতে গিয়ে চুলের দিকটা সে খেয়ালই করে নাই। একটা একতলা বাসার সামনে এসে হাজির হয়েছে দুজনা। হালকা গোলাপি রং করা বাড়িটা বিরাট বড়। আশেপাশে এবং ভিতরে মানুষের ভিড় দেখা যাচ্ছে হালকা পাতলা। শান্ত দূর থেকে কাকে যেন দেখে পিছনে তাকিয়ে আহানার হাত টান দিয়ে কাছে নিয়ে আসলো ওকে। আহানা তখন চুলে ক্লিপ লাগাচ্ছিল। ভয় পেয়ে বলল, কি হয়েছে? কিছু না, চলো। কণা দৌড়ে এসে শান্তর সামনে দাঁড়ালো। পরনে হালকা নীল রঙের নেটের একটা লেহেঙ্গা, চুল বাঁধা, দেখতে অনেক স্মার্ট। আহানা এদিক ওদিক তাকিয়ে সবাইকে দেখছে। শান্ত, তুমি জানো কত ওয়েট করছিলাম তোমার? আহানা এবার কথা শুনে কণার দিকে তাকালো। কণা শান্তর হাতের দিকে চেয়ে মুখটা ফ্যাকাশে করে ফেললো, কারণ শান্ত আহানার হাত শক্ত করে ধরে রেখেছে। মেয়েটা কে শান্ত? শান্ত মুচকি হেসে বলল, মেট মাই উড বি ওয়াইফ, আহানা ইয়াসমিন। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকিয়ে আছে। এসব কি বলছে শান্ত? শান্তর কথা শুনে কণা তো রীতিমতো শকড। এসব কি বলছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। এটাই সত্যি কণা। আচ্ছা, ফরগেট ইট। রিয়াজ কোথায়, যার জন্য এই বাড়িতে আসলাম এত দূর থেকে? শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাসার ভেতরের দিকে। কণা ওদের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর নরম গলায় বলল, আমি আহানার সাথে কিছু কথা বলতে পারি? না, আমি আহানার সাথে সবার পরিচয় করে দেব, পরে কথা বলিও। শান্ত আর থামলো না সেখানে। আহানাকে নিয়ে চলে গেল সে। কণা রাগে ফুলছে, প্রচন্ড রাগে হাতের কাছে থাকা একটা ফুলের টব ভেঙে ফেললো সে। বাসার বাইরে ওপাশে বিরাট খোলা মাঠ একটা আছে, সেখানে ছোটখাটো একটা স্টেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শান্ত সেদিকে আসলো আহানাকে নিয়ে। রিয়াজ স্টেজে থাকতে শান্তকে দেখতে পেয়ে হেসে হেসে নেমে আসছে। থ্যাঙ্কস আ লট শান্ত, তুই আমার কথা রেখে এসেছিস এই জন্য। আসতে তো হতোই। নিন আপনার আর আপনার বউর গিফট, ধরুন। থ্যাংক ইউ। আরে আহানা যে, কি খবর? ভালো। নওশাদ আর সূর্য আসছে, এসে শান্তকে চেপে বলল, কিরে শান্তর মনে এখন কি চলে? ফক চলে। দোস্ত, কনার চেহারার এক্সপ্রেশন একটু যদি দেখতাম। আহানার সাথে একা একা কথা বলতে চেয়েছে, কিন্তু আমি দিয়ে নেই। এটা বলে শান্ত পাশে চেয়ে দেখলো আহানা উধাও। এ কি, মেয়েটা গেল কই? হাত ছাড়ুন আমার। কনাপু, এমন করতেছেন কেন? কণা আহানার হাত ধরে টেনে ওকে দূরে নিয়ে আসলো। তারপর নিজের হাত বাড়িয়ে আহানাকে দেখালো। তার পুরো হাত কাটা দাগে রক্তাক্ত হয়ে আছে। আহানা চোখ বড় বড় করে সেদিকে চেয়ে আছে। দেখো, আমি শান্তকে কতটা ভালোবাসি, আর তুমি কি আমার ব্যাপারে জানতা না? প্লিজ তুমি শান্তকে বিয়ে করো না, প্লিজ। আমি মরে যাব। আই লাভ ইউ সো মাচ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আহানা টেবিলের উপর থেকে টিস্যু বক্স থেকে টিস্যু বের করে কণার হাত মুছে দিতে দিতে বলল, এভাবে নিজেকে কষ্ট দেবেন না। আমি ওনার সাথে কথা বলবো, আপনি প্লিজ আর নিজের ক্ষতি করবেন না। শান্ত নওশাদ মিলে আহানাকে খুঁজতেছে সবখানে। প্লিজ আমার কথাটা রেখো আহানা। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আহানা ফিরে আসতে আসতে ভাবলো, যাক বাবা, এই পাগলের সাথে ওই পাগলের বিয়ে দিলে আমি বেঁচে যাব। না হয়তো মা একদিন ওই বেয়াদবটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। পাইছি একটা সুযোগ, হাত ছাড়া করা যাবে না। আহানা খুশিতে আটখানা হয়ে পিছনে ফিরে কণার দিকে চেয়ে হাঁটতে হাঁটতে শান্তর বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিতেই শান্তকে ধরে ফেললো। এই, তুমি আমাকে না বলে কই গেছিলে? আহানা ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। ওসব পরে, চল আমার সাথে, না আমার সাথে মিট করে দেব। আগে বলুন, আপনি সবাইকে বলতেছেন কেন যে আমি আপনার উঠবি? ওসব পরে, চল আমার সাথে। শান্ত আহানাকে টেনে স্টেজে নিয়ে আসলো। আহানা ইতস্তত হয়ে নওমির পাশে গিয়ে বসেছে। নওমির ওকে একটা এটা ওটা জিজ্ঞাসা করছে শুধু, অথচ ওর জিজ্ঞেস করার কথা।
দূরে সোফায় নওশাদ, রিয়াজ, সূর্য আর শান্ত বাম পা ডান পায়ের উপর রেখে কালে হাত দিয়ে বসে আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নাওমির দিকে চেয়ে মুচকি এসে বলল, আহানাকে কিছুক্ষণ আগে কণা উধাও করেছিল। আই এম ড্যাম শিওর। নওশাদ মাথা নাড়িয়ে তার দুহাতের আঙ্গুল নাড়াতে নাড়াতে বলল, আর এতক্ষণ যে আহানার কানে হাবিজাবি কথা ঢুকে কস্টিভও মেরে দিয়েছে। সূর্য তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আবার হাত কাটে দেখেনি তো? আহানা তো তাহলে তোর সাথে কণাকে বিয়ে দিয়েই ছাড়বে। মাই গড, এটা কি শোনালে? আমি জানি না আহারা যে শয়তান একটা মেয়ে, ও আমার জীবন নষ্ট করে প্রতিশোধ নেওয়ার জন্য হলেও কণার সাথে বিয়ে দিয়ে ছাড়বে। নওশাদ ফোন বের করে কয়েকটা সেলফি তুলতে তুলতে বলল। তো তাহলে কি করা যায়? রিয়াজ দাঁত কেলিয়ে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত তার পাঞ্জাবির উপর পরা কোটির বোতাম কয়েকটা খুলে ঢিল করে রিয়াজের দিকে আর চোখে তাকালো, তারপর স্টেজের দিকে মুখ করে বলল, এরকম হারামের মতো চেয়েছিস কেন? তোরে একটা আইডিয়া দিব। হোয়াট? আহানাকে ধরে কিস করে দে। নওশাদ তখন জুস খাচ্ছিল। রিয়াজের কথা শুনে পুরুত করে সব ফেলে দিল। সূর্য পাকোড়া খাচ্ছিল। কথাটা শুনে গালে কামড়ি পড়েছে তার। গঙাতে গঙাতে সে বলল, তুই আর নওমিনে কিস করছিস বলে কি শান্ত আহানাকে করবে? মেয়াদ ছাড়াই গাঞ্জা খেয়েছিস মনে হয়। নওশাদ ভ্রু কুচকে বলল, মনে হয় 5 বছর আগে মেয়াদ শেষ হওয়া গাঞ্জা খেয়েছিস তুই। রিয়াজের মাথায় গেছে, এখনো রাগটি বোতল হয়নি, এখনো পাগল হয়ে গেছে। বিয়ের পর নির্ঘাত ওকে নিয়ে আমাদের পাগলা গাড়াতে ঘুরতে হবে। শান্ত, বি সিরিয়াস। আই এম নট জোকিং। সিরিয়াস মানে? আহানাকে আমি কিস দেবো কেন? যাতে আহানার ভেতরে একটা ফিল আসে, সে তোকে কণার হতে দিতে দিবে না। তাহলে মেয়েদের কিস করে দিলে কাবু করা যায়, বুঝলি? নওশাদ মুখ বাঁকিয়ে বলল, তোমার এক্সকে আমি কতবার কিস করেছি, সে আমারে ছাড়লো কেন? শোন রিয়াজ, আমার আর কাজ নেই। তোর কি মনে হয় আমার কণাকেও চাই না, আহানাকেও চাই না? ওকে, এখন কথা হলো কণা থেকে কি করে বাঁচবি? আহানা তো পরের কথা। আহানা তোকে পছন্দ করে না। তো তুই তো বললি কিস করলে পাগল হয়ে আমাকে কণা হতে দিবে না। আরে সেটা না, কিস করলে কণার সাথে তোর জন্য লইরা পড়বে। পরে তুই কণা থেকে রেহাই পেয়ে গেলে বলে দিবি তুই আহানাকে লাভ তো দূরে থাক, লাইকও করিস না। ব্যাস হয়ে গেল। নওশাদ মাথা নাড়িয়ে বলল, ব্রো, রিয়াজের আইডিয়ায় কারেন্ট আছে। দেখতে হবে না কার বিয়ে হচ্ছে? না না, আমার দ্বারা হবে না। ওই ধানি লঙ্কার আমি কিস করতে পারবো না, দরকার নেই এসবের। তাহলে যা, কণার কোলে বসার জন্য রেডি হ। আমাদের কি ভালোই ভালোই একটা জোস আইডিয়া দিলাম। দেখ, আহানার থেকে ছাড়া পাওয়া সহজ, কিন্তু কণা তোকে ছাড়বে না সহজে। তোর আগে 10-12টা ছেলেকে সে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে তারপর ছেড়েছিল। তোকে তো একদম কাঁচা গিলে তারপর ছাড়বে। ভাবতে দে আমাকে। সূর্য একটা মেয়েকে দেখে উঠে সেদিকে যেতে যেতে বলল, পাগলে পোলা পাগলে শুনে। রিয়াজ হাতে থাকা গোলাপ ফুল একটা সূর্যের মাথায় মারল। হারামি, তুই পাগল। শান্ত মাথায় হাত দিয়ে বসে আছে। কণা এসে সূর্যের জায়গায় বসে পড়েছে শান্তর পাশে। শান্ত চোখ বড় করে ওর দিকে তাকিয়ে একটু সরে বসলো। কেমন আছো? নিতু কেমন আছে? শোনো কণা, একটা কথা ক্লিয়ারলি বলছে নাও, আমি তোমাকে লাইক করি না লাভ করি কোনোটাই না। যারই তোমার লাইক হবে তারই পাবা, এমন তো আর না। আমার থেকে দূরে থাকো। তুমি মেয়ে বলে আমি বেশি রুড হচ্ছে না, বাট বুঝার চেষ্টা করো। দেখো, আমি হাত কেটেছি। তো তুমি তো আরো কতজনের জন্যই কাটছো, আর আমি কি তোমাকে বলেছিলাম যে হাত কাটো? আর আমার সাথে কথা বলবা না, আমার বিয়ে ঠিক হয়ে আছে। স্টে অ্যাওয়ে ফ্রম মি। শান্ত উঠে দূরে গিয়ে দাঁড়ালো। আহানা নওমির সাথে কথা শেষ করে স্টেজ থেকে নেমে শান্তর সামনে এসে দাঁড়ালো। কি কি মানে? আপনার জন্য কনাপু জাস্ট পাগল। জাস্ট পাগল? তো আমি কি করব? এটা কি পাগলামি বলে না, এটাকে ছ্যাঁচড়ামি বলে। ও এরকম আরো অনেক ছেলের জন্য করে এসেছে, সো এটা ছ্যাঁচড়ামি, আমাকে বোঝাতে হবে না আর। আপুটা সত্যি আপনাকে ভালোবাসি। আমার এরকম মেয়ে পছন্দ না, আমার হোদায় বুঝিয়ে লাভ নেই, বুঝছো? বুঝিয়েন না, আমার কি? আমি কনাপুকে বলতেছি, আপনি কিছু বুঝতে চান না। যাও বলো গিয়ে। আহানা বিরক্ত একটা চেয়ার টেনে বসে আছে গাল ফুলিয়ে। শান্ত, এটা মোক্ষম সুযোগ। আহানাকে করিডোরের দিকে নিয়ে গিয়ে কিস করে দে। আজীবনের জন্য তোকে কণা থেকে বাঁচিয়ে দেবে। না, আমি ফকিনিরে কিস করবো না, কোনো দিনও না। করিস না, কণা তোকে নিজের জামাই বানিয়ে ছাড়বে, দেখিস। ওই তো আসতেছে আবার। শান্ত চোখ বড় করে দৌড়ে আহানার কাছে এসে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। আরে আরে, হাত ছাড়ুন আমার। কই নিয়ে যাচ্ছেন? কি হলোটা কি? এমন করতেছেন কেন?
শান্ত আহানাকে নিয়ে বাড়ি পেরিয়ে মাটির রাস্তায় নেমে গেছে। একটু দূরে গেলেই কাশফুলের বিরাট বিস্তার, পাশে শীতলক্ষা নদী। শান্ত আহানাকে নিয়ে সেদিকে ছুটছে। আরে আমি বুঝতেছি না, আপনি এত অন্ধকারের ভেতরে আমাকে নিয়ে কই যাচ্ছেন? হঠাৎ কি হলো যে এত ছোটার প্রয়োজন হলো? আর আপনার কার তো মাটির পথটা ধরে গিয়ে সামনে পার করা আছে, তাহলে আপনি আমাকে এদিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আর কেন? আশ্চর্য, কিছু বলছেন না কেন? শান্ত আহানাকে কাশফুলের বাগানে নিয়ে এসেছে। পাশেই থাকা নদীতে চলা লঞ্চ স্টিমারের আর ফ্যাক্টরি থেকে আগত আলোয় দুজনের মুখ স্পষ্ট দেখছে এত অন্ধকারের মাঝেও। কি এবার তো বলুন, এখানে কেন এনেছেন? শান্ত ঢোক গিলে আহানার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আহানা ভ্রু কুচকে আবারও জিজ্ঞাসা করলো এখানে কেন এসেছে তারা। নদীর বায়ু প্রবাহ অতি দ্রুত বইছে। আহানার চুল সব ও সারা মুখে এলোমেলো হয়ে আসছে বাতাসে। সে চুল ঠিক করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে। দুপাশে ঘন বন, চারিদিকে কাশফুল আর কাশফুল। পাশেই নদীতে সব লঞ্চ স্টিমার, দূরে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, সেটাও চোখে পড়ছে। শান্ত এক কদম পেরিয়ে আহানার আরো কাছে আসলো, তারপর ফিসফিস করে নিজেই নিজেকে বলল, আই হোপ তুমি আমাকে কণা থেকে বাঁচাবা। শান্ত আহানার গলার পাশে হাত দিয়ে ওর গলা ধরে ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানার আর বুঝতে বাকি নেই শান্ত কি করতে যাচ্ছে। সে চোখ বড় বড় করে দাঁতে দাঁত চেপে একদম দিয়ে দিল একটা চল। শান্ত আহানাকে ছেড়ে গালে হাত দিয়ে চেয়ে আছে ওর দিকে। আপনার এত বড় সাহস, আমাকে ছুতে চান আপনি? এসবের জন্য আমাকে এত দূর নিয়ে আসলেন? আপনার মন মানসিকতা এত খারাপ! ছি, আপনাকে আমি বদমেজাজি আর ঝগড়ুটে মনে করতাম, আর এখন দেখি আপনি চরিত্রহীনও বটে। একা একটা মেয়েকে পেয়ে এটা করতে যাচ্ছিলেন আপনি? আপনি একটা খারাপ লোক। কথা শেষ করে আহানা কেঁদে দিয়ে পিছিয়ে চলে গেল। শান্ত থ হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে এটা কি করতে যাচ্ছিল? আহানা তাকে বাধা দিলে সে জোর করতো না, কিন্তু আহানা বাধা না দিয়ে গালে চড় বসিয়ে দিল। কিস তো দূরে থাক। আহানা রিয়াজদের বাসায় ফিরে দূরে একটা চেয়ার নিয়ে বসে আছে। শান্ত গালে হাত দিয়ে আস্তে আস্তে আসছে বাড়ির দিকে। সূর্য, রিয়াজ আর নওশাদ আহানাকে কাঁদতে দেখে জলদি করে শান্তকে খুঁজতে লাগলো। পরে দেখলো শান্ত রোবটের মতন হেঁটে হেঁটে আসছে। কি রে, তোর কি হয়েছে? এইরকম মুখ করে রাখছিস কেন? তুই আহানাকে কিস করলি নাকি আহানা তোকে করলো? কেউ কাউকে করে নাই, তোদের জন্য আজ চড় খেলাম। কি, তোকে চড় মেরেছে? হায় রে, এই শান্তর গায়ে পড়ার জন্য মেয়েরা পাগল হয়ে যায়, আর আহানা কিনা কিসকে দূরে রেখে চড় মেরে দিল। আমরা কি ভাবলাম আর কি ঘটে গেল? কর্নার চক্করে আহানার সামনে আমার চরিত্র কালার হলো। আমরা আর কি করব, ভালোই আইডিয়া দিয়েছিলাম। অবশ্য আমরা ভেবেছিলাম আহানা বাকি মেয়েদের মতন, হ্যাঁ, বাট ও যে এরকম করবে তা তো ভাবনার বাইরে ছিল পুরো। আহানা আর 5টা মেয়ের মতন না, আমার এটা বোঝা উচিত ছিল। তোর দোষ নাই, তুই তো খালি কিসই করতে চেয়েছিলি, তাতে চড় মারার কি আছে? নওশাদ, কি বলিস? মেয়েদের হাত ধরে টানলে চড় খাইতে হয়, আর শান্ত তো কিস করতে চেয়েছিল। চড় কয়টা দিয়েছে? শান্ত গাল ঘষে চেয়ার একটাতে বসে এক গ্লাস পানি হাতে নিল টেবিলের উপর থেকে। তারপর বলল, চড়টা একটাই দিয়েছে, বাট সেটাতে আমার কষ্ট হয়নি। হয়েছে সে আমাকে যখন চরিত্রহীন বলেছে তখন। আমি তো সত্যি সত্যি কিস করতাম না। ইভেন সে আমাকে সরিয়ে দিলে আমি করতামই না, বাট না সরিয়ে থাপ্পড় মেরে দিল। ইস রে, এই মেয়ের সাহস দেখেছিস? শান্তকে আন্টি জীবনে ফুলের টোকা দেয় নাই, আর সে কিনা সিদ্ধা চড় মেরে দিল। চর্চা করিস না, আমার কাজ জ্বলতেছে। এই ভেবেছে সে আমাকে চরিত্রহীন বলতেছে। ওকে বাদ দে সবকিছু, এখন চল স্টেজের দিকে। আমি এখন নৌমিকে রিং পরাবো। আহানা গাল ফুলিয়ে দূরে বসে আছে। শান্ত স্টেজে গিয়ে রিয়াজের পাশে সোফায় বসতেই কণা এসে হেলান দিয়ে বসে পড়ল ওর পাশে। শান্তর রাগ বাড়ছে অনেক। রাগ আরো যাতে না বাড়ে তাই সে উঠে দাঁড়িয়ে নেমে চলে গেল। যেতে যেতে বলল, সূর্য, আমার সাথে যদি কারো বাসায় যাওয়ার ইচ্ছা থাকে তো আসতে বল, আমি চলে যাচ্ছি। সূর্য আহানার দিকে তাকালো। আহানা চুপচাপ উঠে দাঁড়িয়ে শান্তর পিছে পিছে যাচ্ছে। এখন মাটির পথটায় দুজনে। আশেপাশে বাড়ির আলোয় পথটা উজ্জ্বল হয়ে আছে, তাই তেমন অন্ধকারও নেই, সহজেই হাঁটা যায়। আহানা শাড়ির আঁচল ঘুরিয়ে কাঁধ থেকে আসছে। শান্ত কারে ঢুকে চুপ করে বসে আছে সেই কখন থেকে। কিছুক্ষণ বাদে আহানা এসে দরজা খুলে ভিতরে এসে বসলো। সিট বেল্ট লাগানোর আগে শান্ত খুব জোরে গাড়ি চালানো শুরু করে দিল। আহানা গিয়ে দুম করে মাথায় একটা বাড়ি খেলো সামনে। মাথা ডলতে ডলতে শান্তর দিকে তাকালো সে। শান্ত সামনের ব্যস্ত নগরের দিকে চেয়ে কার চালাতে চালাতে বলল, আমাকে দাও একটা চর, তোমার উপর খুব ভারী পড়বে মিস আহানা।
আহানা ভ্রু কুচকে সিট বেল্ট লাগিয়ে নিল। একটা বাজারের উপর দিয়ে যাচ্ছে তারা। বাজারটায় সব রিক্সা, অটোরিক্সা, বাইক এসব মিলে রোজ ব্রেক করে জ্যাম সৃষ্টি করেছে। যাত্রামুড়া থেকে একদম কাঁচপুর ব্রিজের কাছাকাছি পর্যন্ত জ্যাম। শান্ত একটু এগোচ্ছে কার নিয়ে, তো আরো একটু থেমে থাকছে। পথটাতে চলাই মুশকিল হয়ে গেছে। একে তো চিকেন রোড, তার উপর এত ভিড়। রাত 8টা বাজে হয়তো। আহানা বাইরের দোকানগুলোর দিকে চেয়ে আছে আনমনে। একটা সেলুন তার পাশে, মুদি দোকান তার পাশে, ফার্মেসি সামনেই। অনেক লোকেরা মাছের বাজার নিয়ে বসেছে, তরকারিও আছে। বাজারটা পেরিয়ে তারা এবার কাঁচপুর ব্রিজে উঠল। আহানা একটু নড়ে চড়ে বসে মুগ্ধ চোখে শীতলক্ষা নদী দেখছে। কি সুন্দরটাই না লাগছে। লঞ্চ, স্টিমারের আলোয় মনে হয় নদীটা আরো মনোমুগ্ধকর হয়ে গেছে। এদিকে শান্ত রাগে গজগজ করতে করতে কার চালাচ্ছে। ভাঙচুর করলে রাগ কমতো। মন তো চাচ্ছে আহানাকে ব্রিজ থেকে ফেলে দিতে। সম্ভব হলে শান্ত সেটাই করতো এতক্ষণে। শান্ত ব্রিজ থেকে নামতে আবারও জ্যাম দেখে কার থামিয়ে নিল। আহানা একবার কানের কাছ থেকে চুল সরাচ্ছে, আবার শাড়ি ঠিক করছে। হাতের চুড়ি ঝুনঝুন আওয়াজে শান্তর রাগ আরো শিখরে উঠছে। শান্ত কারের জানালায় হাত রেখে সেটায় মাথা রাখলো, তাও ঝুনঝুন আওয়াজ হয়েই যাচ্ছে ক্রমাগত। হাতের উপর থেকে মাথা তুলে শান্ত চোখ রাঙিয়ে আহানার দিকে তাকালো। আহানা সেদিকে ভ্রুক্ষেপও নেই। সে নিজের মন মতো চুল নিয়ে খোপা করে যাচ্ছে। শান্ত আহানার হাত মুঠো করে টেনে ধরলো নিজের দিকে। আহানার এবার হুঁশ আসলো। শান্ত তার হাত ধরেছে কেন? আবার কি করবে সে? আহানা হাত মুচড়াতে মুচড়াতে বলল, আর কি করবেন আপনি? যাই করো না কেন, আবার চোর দেওয়ার সাহস রাখো। যতবার বেয়াদবি করবেন ঠিক ততবার চড় দেওয়ার সাহস রাখি আমি। তোমার হাত ধরেছে, তোমার হাতের এই মিউজিক ব্যান্ড অফ করতে। মিউজিক ব্র্যান্ড মানে? চুরি। এটা রজ আমার মাথা ব্যথা বেড়ে গেছে, এখনই হলো এটা। কথাটা বলেই শান্ত আহানার হাত থেকে টেনে চুরি সব খুলে ওর হাতে ধরিয়ে দিল। তারপর আবারও মুখ ঘুরিয়ে বসে পড়ল সে। আহানা মনে মনে ভাবল, সামান্য চরের জন্য এরকম করতেছে? এত মিসবিহেভ করছে আমার সাথে। জ্যাম আছে এখনো। আহানা রেগে গিয়ে একদম দরজা খুলে বেরিয়ে চলে গেল। শান্ত চুপ করে তাকিয়ে ওর চলে যাওয়া দেখছে। কাঁচপুর থেকে সায়েদাবাদ বেশি দূর না হলেও আবার কাছেও না। আহানা একটা মেয়ে হয়ে একা এত দূর কি করে যাবে? ওর কাছে তো টাকাও নেই। শান্ত নিজের মাথার চুল টেনে এখনো চুপ করে আছে। আহানা হেঁটেই চলেছে, থামাথামি নেই কোনো। শান্ত কাঠটা নিয়ে দূরের একটা ফাঁকা জায়গায় কোনো রকম পার্ক করে রেখে আহানার পিছন ছুটল। আহানা ফুটপাত ধরে হেঁটে চলেছে। পাশে বিরাট বড় জ্যাম লেগে আছে। বাসের সামনে আরেকটা বাস, তার সামনে কার, তার পাশে বাইক। সব পেরিয়ে ফুটপাতের উপর দিয়ে আহানা হেঁটে চলেছে। শান্তর হাঁটার গতি বাড়িয়ে আহানাকে শেষ পর্যন্ত ধরেই ফেললো। ওর হাত মুঠো করে ধরে নিজের দিকে ফেরালো সে। তোমার সমস্যা কি? আমার হাত ছাড়ুন। আমি আপনার সাথে আর কোথাও যাব না। আমি একাই বাড়ি ফিরতে পারবো। হাত ছাড়ুন, অনেক হয়েছে। শান্ত চুপ করে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর আহানাকে টানতে টানতে নিয়ে আসতে লাগলো। আহানার শক্তির সাথে পারছেই না, নিজের আরেক হাত দিয়ে শান্তর হাত ছাড়ানোর চেষ্টা করছে সে। শান্ত আহানাকে কারের কাছে নিয়ে এসে দরজা খুলে ধাক্কা দিয়ে কারের ভিতর সিটে ফেললো ওকে। আহানা সিটের উপর দুম করে পড়ে হাতের কনুই ধরে কপাল কুঁচকে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত একটা কথাও বলল না। নিচু হয়ে আহানার শাড়ির আঁচল ভিতরে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে নিজেও ভিতরে এসে বসলো। তারপর আহানার দিকে ফিরে ওর কাছে এসে সিট বেল্ট লাগিয়ে দিল চুপচাপ। এত কেয়ার দেখাতে হবে না, আপনাকে চেনা হয়ে গেছে আমার। তোমাকে কেয়ার দেখাচ্ছি না আমি? তোমার যদি আজ রেপ হয় বা অন্য কিছু হয়, আমি আমার মায়ের সামনে আর তোমার মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো? তারা যখন জানবে আপনি নিজেই আমাকে জোর করে কিস করতে চেয়েছিলেন, তখন কি ভাববে? আমার কেস আর তোমার সাথে অন্য সব হওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তুমি একা 4 বছর ছেলের সাথে পারবা না। এসব না ভেবেই ট্যাং ট্যাং করে একা অন্ধকার জায়গায় হাঁটা ধরেছেন। তোমাকে তো দিনের রাতে 24টা থাপ্পড় মারা উচিত। আহানার আগে আরেক দিকে ফিরে বসলো। শান্ত সায়েদাবাদ এসে কার থেকে নেমে হাঁটা ধরলো সোজা আহানাদের বাসার দিকে। অথচ যার বাসা সে এখনো কারের ভেতর, তার খবরও নেই। আহানা কার থেকে নেমে শান্তকে গালি দিতে দিতে পিছন পিছন আসছে। শান্ত বাড়ির সামনে এসে দরজায় নক করলো কয়েকবার। তারপর মা এসে দরজা খুলে শান্তকে দেখে খুশি হলেন। তারপর বললেন ভেতরে আসতে। শান্ত ভিতরে আসলো না, শুধু বলল ছবির ছেলেটা সে ছিল। মা হেসে বললেন, জানতাম আমি তো শুধু দেখতে চেয়েছিলাম কি হয়। আহানাকে ভালো করে চিনি আমি, ও এখন পর্যন্ত এসবে জড়ায়নি। জড়াবেও না, ওর মতো মেয়ে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা বলে শান্ত চলে গেল। আহানা এসে দেখলো শান্ত চলে যাচ্ছে। মা মুখটা ফ্যাকাশে করে তাকিয়ে আছেন সেদিকে। উনি কি বলেছে তোমায়? বলল না থাক, আয় ভিতরে আয়।
আহানা শাড়ি পাল্টিয়ে জামা পরলো, তারপর ভাবলো যেহেতু সে চাকরি পাচ্ছে না তাহলে আগে যা করতো সেটাই করা উচিত। রতন জ্বালাই তো কিছু করার নেই, চাকরিও তো পাচ্ছি না। আগের মতন সকালে বাচ্চাদের পড়াবো আর বিকেল থেকে টিউশনি। আর যাই হোক, ওই লোকটার অফিসে আমি চাকরি করব না। শান্ত বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। আলমারি থেকে বিয়ারের একটা বোতল নিয়ে বারান্দায় গিয়ে চেয়ারে বসে পড়ল সে। গায়ের কোটিটা খুলে নিচে ফেলে দিল। পাঞ্জাবি কয়েকটা বোতাম খুলে চোখ বন্ধ করে আছে সে। আজ আর ঘুমাতে বিছানায় আসেনি শান্ত, চেয়ারে ঘুমিয়ে গেছে, হাতে বিয়ারের খালি বোতল ঝুলছে। সূর্যের আলো চোখে পড়তেই শান্ত জেগে গেল, হাত থেকে বোতলটা ছেড়ে দিয়ে চোখ ডলে ঠিক হয়ে বসলো। তারপর ঘড়ির দিকে একবার তাকে মাথার চুলগুলো টেনে টুনে উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে তোয়ালে নিয়ে সোজা বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে ডাইনিংয়ে আসলো এবার। মা টিভি দেখছিলেন। শান্তকে দেখে হেসে দিলেন তিনি। শান্ত হাসলো, তারপর রিপাকে ডেকে জিজ্ঞাসা করলো, নিতু কোথায়? রেডি হচ্ছে। শান্ত জলদি করে খাওয়া শেষ করে নিতুকে নিয়ে বেরিয়ে গেল। পথে নিতুকে তার স্কুলে নামিয়ে দিয়ে শান্ত অফিসে আসলো। উষা একটা লেটার নিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে। শান্তকে দেখে গুড মর্নিং তো বললো, কিন্তু এই লেটারের রহস্যটা বলার সাহস পায়নি সে। শান্ত এই লেটারটা পড়লে অফিসের উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে এখন। উষা পা টিপে টিপে শান্তর অফিস রুমের সামনে এসে নক করলো। তারপর ভেতরে ঢুকে দেখলো শান্ত তার কোট খুলে চেয়ারে রেখে ল্যাপটপ নিয়ে বসেছে। উষা ঢোক গিলে বলল, স্যার, আপনার নামে একটা লেটার এসেছে। কি পাঠিয়েছে? সুহানা। শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলল, রেখে দাও। উষা মনে হয় কত বড় ধমক থেকে বেঁচে গেল। লেটারটা টেবিলের উপর রেখে বল পয়েন্ট দিয়ে চেপে রেখে সে আর এক মুহূর্ত থাকলো না সেখানে। শান্ত এবার লেটারটা হাতে তুলে নিল। যা দেখলো তার মেজাজ বিগড়ে 10 তলায় উঠে গেছে। হাতে থাকা পানির গ্লাস ছুঁড়ে মারল সে। লেটারটা হলো রেজিগনেশনের। আহানা অফিস কেন ছাড়ছে সেটার রিজনও স্পষ্ট করে লেখা আছে। আহানা লিখেছে, শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা ভালো নামকরা কোম্পানি বটে, তবে এটার কর্মচারী এবং মেইন মালিক একদম ফালতু লোক। ব্যবহার অতি খারাপ। নারীর সাথে কেমন বিহেভ করবে তা তার জানা নেই। মিস্টার শাহরিয়ার শান্তর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার প্রয়োজন, তা না হলে অবস্থার শুধু অবনতিই হবে। এত বড় সাহস মেয়েটার আমার অফিসের এরকম বাজে একটা রিভিউ দিল। সাহস দেখানো ভালো, তবে অতিরিক্ত সাহস অনেক খারাপ। উষার কাজ ভাঙার আওয়াজ পেয়ে ভয়ে পালিয়েছে ততক্ষণে। শান্তকে সে অনেক ভয় পায়। না জানি সুহানার কি অবস্থা হবে। আহানা ভার্সিটিতে গালে হাত দিয়ে বসে আছে, তবে চোখে মুখে চিন্তা নেই তার, শুধু হাসি আর হাসি। কি রে হানা, এত হাসতেছিস কেন? সত্যি কথা বললে হাসি তো আসবেই। কি সত্যি বলেছিস? আর কাকে? কিছু না, বাদ দে। তোর আর নওশাদ ভাইয়ার কত দূর এগোলো সেটা বল আগে। সে তো আমাকে লাইক করে একটু একটু। একটু থেকেই অনেকখানি হয়ে যাবে, দেখিস। তুই তো কাল নাকি নওশাদ ভাইয়ার ফ্রেন্ড রিয়াজ ভাইয়ার আংটি বদলে গেছিলি, কেমন লাগলো? সবচেয়ে বাজে দিন ছিল কাল। কেন, কি হয়েছিল? কিছু না, বাদ দে। চল আমরা ক্যাম্পাসে একটু ঘুরি। আহানার উপর হাত ধরে ক্যাম্পাসে নামতে সবার আগে যার দিকে চোখ পড়া উচিত তার দিকেই চোখ পড়ল। সেটা হলো শান্ত। কালো কোট আর তার ভিতরে সবুজ শার্ট পরে আছে, পকেটে হাত ঢুকে কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, তাও গেটের সামনে। আহানা না দেখার ভান করে আরেক দিকে চলে গেল। সে একটু দূরে গিয়ে আবারও তাকালো। শান্ত এখনো একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গাল এমনভাবে ফুলিয়ে রেখেছে যেন সামনে যারে পাবে তারই হত্যা করবে। কয়েকটা মেয়ে শান্ত সামনে দিয়ে যাওয়ার সময় থেমে গিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। তারপর ফোন টিপে শান্ত ছবি বের করে মিলিয়ে নিল। আরে, এটা তো সত্যি সত্যি শাহরিয়ার শান্ত। ও মাই গড! মেয়েগুলো লাফিয়ে শান্তর সামনে এসে ও মাই গড বলেই যাচ্ছে এখনো। তারপর শান্তর সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। শান্ত রোবটের মতো দাঁড়িয়ে থেকে আহানা কি করছে, কোথায় যাচ্ছে সেটাই দেখে যাচ্ছে। আহানা, জি করিম স্যার, বলুন। তোমার ফ্যামিলি থেকে একজন এসেছে তোমাকে নেওয়ার জন্য। যাও, তোমার ছুটি দিলাম। কিরে, কে এসেছে তো? আহানা শান্তর দিকে একবার তাকিয়ে কথাটা ইগনোর করতে চাইলো, পরে ভাবলো গুরুত্বপূর্ণ কিছু যদি হয়, তাই ব্যাগ হাতে নিয়ে সে এগিয়ে আসছে এদিকে। শান্ত আহানাকে আসতে দেখে মেয়েগুলোর সাথে হেসে পিক তুলতে লাগলো। মেয়েগুলো তো মনে খুশিতে মরেই যাবে। আহানা কপাল কুঁচকে কাছে এসে বলল, কি চাই? শান্ত কিছু না বলে পকেট থেকে ফোন বের করে আহানার মাকে ফোন করলো। উনি রিসিভ করতে ফোনটা সে আহানার কানে লাগিয়ে ধরলো। মা বলছে আহানা যেন শান্তর সাথে তাদের বাসায় আসে। শান্তর মা আর আহানার মা মিলে কি কথা বলবে ওদের সাথে, তাই শান্তকে বলেছে আসার সময় যেন আহানাকে তার ভার্সিটি থেকে নিয়ে আসে। আহানা ঠিক আছে বলতে শান্ত তার ফোন পকেটে ঢুকিয়ে কারে গিয়ে বসলো।
মুখটা কেমন বেলুন বানিয়ে রেখেছে। কি যে লাগতেছে, একটা তো চেয়েছিলাম। ভিতরে এসে বসার জন্য কি ইনভাইট করতে হবে? আহানা মুখ বাঁকিয়ে সাথে সাথে এসে বসলো। শান্তর দিকে তাকাচ্ছে বারবার, তাও ভালোভাবে না, এমনভাবে তাকাচ্ছে যেন খেয়েই ফেলবে। আহানার একটুও ভয় লাগছে না, কারণ তার ধারণা সে যেটা করেছে ঠিক করেছে, রিভিউটা সত্যি ছিল। কিছু দূর যাওয়ার পর আহানা বুঝতে পারলো এটা শান্তদের বাসায় যাওয়ার রোড না। তাহলে এটা কোথায় যাচ্ছেন উনি? আহানা এবার ভয় করছে, কারণ শান্ত ওর দিকে চেয়ে দাঁত কেলিয়েছে দুবার। আহানা গায়ে সুতির ওড়না দিয়ে কপালটা মুছে নিল। সে সবসময় আত্মরক্ষার জন্য ব্যাগে একটা নীলকাটা রাখে, যেটা দিয়ে নিজেকে সাময়িকভাবে বাঁচাতে পারবে, তো সেটা হাতে নিয়ে বের করে রেখেছে। শান্ত আবারও কালকের মতো কিছু করতে গেলে অবস্থা খারাপ করে দিবে তার। শান্ত কার এমন একটা জায়গায় থামালো যেখানে রোডটা সম্পূর্ণ ফাঁকা, পিঁপড়াও নজর আসছে না। দুপাশে ঝাউ গাছ, রোডের পাশে সব ক্ষেত, দূর দূরান্তেও ক্ষেত। 10 মিনিট পর পর একটা প্রাইভেট কার দেখা যায়। আহানা ঢোক গিলে গাপটি মেরে বসে আছে, নামছে না কার থেকে। শান্ত নেমে গিয়ে ঘুরে এসে দরজা খুলে আহানাকে টেনে বের করলো। এই, আপনি কি করতে চাচ্ছেনটা কি? আমাকে এখানে আনছেন কেন? তোমার দিয়ে হিউম্যান জুস বানাবো আজ। হিউম্যান জুস মানে? শান্ত আহানাকে কারের সাথে চেপে ধরলো ভালো করে। আহানা এদিক ওদিক তাকিয়ে হাতের নীল কাটারটা ভালো করে ধরলো। আর কিছু করলে একদম কেটে কুটে দিবে সে। শান্ত কপাল কুচকে বলল, আমার দিকে তাকাও। তোমার সাহস হয় কি করে আমার সাথে এরকম বেয়াদবি করার? চিঠি দিতে কে বলেছিল? সাহস থাকলে মুখোমুখি এসে বলতাম। রিভিউ দিতে কে বলছে তোমাকে? অফিসে সবাই কি ভাবছে? তোমার এত সাহস আসে কই থেকে? আহানা বুঝলো শান্ত উল্টাপাল্টা কিছু করবে না, তাই নেল কাটার যে হাতে আছে সেই হাতটা লুকিয়ে গম্ভীর গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।